হ্যালো, আমি এখন যে ইনসিডেন্টটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি সেটা রিসেন্টলি আমার বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা। যে ঘটনাটার পরে সত্যি কথা বলতে তারপর থেকে এই 3-4 দিন ধরে আমি সেরকমভাবে কোনো ব্লগ বলো বা ভিডিও বলে সেগুলো করতে পারছিলাম না রেকর্ড। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে গত রোববারের পর ইনসিডেন্টটা ঘটে এবং সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছিল না এই কারণের জন্য যে সত্যি কথা বলতে খুব মেন্টাল ডিস্টার্ব হচ্ছিলাম। এতটাই লাগছে যে একটা মানুষকে বিশ্বাস করার পরে একটা মানুষ কিভাবে কি এরকম করতে পারে। তো টোটাল ঘটনাটাই আমি তোমাদেরকে বলছি কি হয়েছে ঘটনাটা। গত আমার বাড়িতে মা বাবা অসুস্থ ছিল, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো তারপরে আমি এতদিন ধরে একাই টোটালটা করছিলাম, যা হচ্ছিল সবটাই। হোম ডেলিভারি থেকে খাবার আনছিলাম, এমনি নর্মাল একজন মেড রাখা ছিল যে এসে হয়তো ঘরটা মুছে দিয়ে যেত এবং বাসনপত্র ধুয়ে দিয়ে যেত। তো তারপরে যেটা ঠিক করলাম যে না, একটা আয়া সেন্টার থেকে আমি একজন আয়া রাখি এবং সেক্ষেত্রে কি হবে, সে সবসময় বাড়িতে থাকবে এবং টেক কেয়ারটাও সেভাবে ভালোভাবে প্রত্যেকের হবে, বাবা মা দুজনে টেক কেয়ারটাও হবে, ঘরে রান্না বান্না থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সমস্ত কাজটাই সে করবে। সেরকম ভাবেই একজন কে রাখা হলো। আমাদের এখানেই আমাদের থেকে একটু ডিস্টেন্সে একটা আয়া সেন্টার আছে, সেটা হচ্ছে আয়া সেন্টারটার নাম দুর্গানগরের ওখানে স্বপ্না আয়া সেন্টার। তো ওখান থেকেই একজনকে রাখা হয়, ওখানে ফোন করি এবং সেখান থেকে ওনারা একজনকে পাঠান। মেয়েটির নাম ববিতা দাস। তো তাকে পাঠায়। তো পাঠানোর পরে সে আমার বাড়িতে কাজ করতে শুরু করে গত এই জুন মাসের 2 তারিখ থেকে। তো প্রথমে মেয়েটি যেদিনকে আসে তো সারাদিন কাজবাজ করছে। তো কাজবাজ করতে করতে আমার ঘরে বসেই প্রথমে আমার ফার্স্ট ফ্লোরের যে রুমটা সেই রুমে বসেই রান্নাবান্না করছিল, কারণ নিচে মায়ের রান্নাঘরটা প্রচন্ড অগোছলা ছিল সেই কারণের জন্য। তো ওখানে রান্নাবান্না করে বাবা মাকে খেতে দিয়ে আসা, বাবা মাকে খাইয়ে দেওয়া, এইসবগুলো যথারীতি। তারপর আমি ওকে কাজগুলো দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে না করতে হবে। তো সেভাবেই প্রথম দিনটা গেছে। তো প্রথম দিন সারাদিন কাজে থাকার পর যেটা হয়, ও হঠাৎ করে বিকালবেলা থেকে আমাকে বলতে শুরু করে, দিদি একটা কথা বলবো তোমাকে। আলাম হ্যাঁ বলো। না, আমার না একটু যদি কিছু টাকা পয়সা আমায় দিতে আমার একটু হেল্প হতো। তো প্রথম ও 2 তারিখে কাজে এসে ফার্স্টেই আমাকে প্রথমে টাকার কথা বলে। তা আমার প্রথম দিনকে আমি সত্যি কথা জিনিসটাকে অতভাবে গুরুত্বও দিইনি। তো আমি বললাম যে দেখো এক্ষুনি তো আমি বললাম কত বলছো তুমি। তো আমাকে বলে যে দিদি তুমি 5,000 টাকা দিতে পারো, আমার খুব ভালো হয়। তাই বললাম দেখো 5,000 টাকা তো আমি এখন দিতে পারবো না, তুমি সদ্য আজকে আমার বাড়িতে ফার্স্ট ডে তোমার কাজে এসছো, আমি এখনই কি করে তোমাকে অ্যাডভান্স না, তুমি আমাকে এখন দাও, আমি পরে তোমাকে মাইনের থেকে কাটিয়ে দেবো। তা আমি বললাম সেটা ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু এক করে তো আমি ফার্স্ট ডেতে এইভাবে পারবো না। ঠিক আছে তুমি বলেছো, আমি একটু চিন্তা করে নিই, আমি তারপরে তোমাকে বলছি। পরের দিনকে যথারীতি 3 তারিখে আবার কাজে আসে। কাজ করতে করতে আমাকে বলছে দিদি কালকে যদি আমাকে অন্তত 5,000 না পারো, অন্তত 2-3 হাজার টাকা যদি দিতে পারো তাহলে আমার খুব উপকার হয়। আর নাকি আমার বাড়িতে কারেন্টের লাইন কেটে দিয়েছে, কারেন্টের লাইন নেই, অন্ধকারে আমরা থাকি, সেই সব কারণের জন্য যদি এই গরমের মধ্যে। তো সত্যি কথা কথাটা শুনে আমারও খারাপ লাগলো যে স্বাভাবিক যে গরমটা পড়েছে এই গরমের মধ্যে একটা মানুষ কারেন্ট ছাড়া থাকছে, ইলেকট্রিকের লাইন নেই। তো ঠিক আছে যদি 2,000 টাকা তাকে দিয়ে দিলে তার বাড়িতে কারেন্টের লাইনটা চলে আসে, তো ঠিক আছে। আমার বাড়িতে তো কাজই করবে, বাবা মাকে দেখে শুনে রাখবে, সবকিছুই করবে। তো ওকে তো মাস গেলে আমাকে মাইনেও দিতে হবে। ও পার ডে 400 টাকা করে আর কি, সেই হিসেবে 12,000 টাকার মতো হচ্ছে প্রায়। তো সেই টাকাও আমাকে ওকে দিতে হবে। তো ঠিক আছে, সেক্ষেত্রে যদি 2,000 টাকা ওকে অ্যাডভান্স হিসেবে দিতে হয়, আমি বললাম ঠিক আছে তাহলে এক কাজ করো, তুমি কালকে আসো, আমি কালকে তোমায় দিয়ে দেবো। সোমবার দিনও কাজে এসেছিল 2 তারিখ। 3 তারিখেও আবার যখন চেয়েছে আমি বলেছি 4 তারিখে 3 তারিখেও বলার পর যে আমি কালকে আসো দিয়ে দেবো, বুধবার দিনকে দেবো। আমাকে বললো ঠিক আছে আমি তাহলে সকালবেলায় আসবো, তুমি আমাকে সকালবেলায় দিয়ে দেবে। বললাম হ্যাঁ ঠিক আছে সকালবেলায় দিয়ে দেবো। কখন দেবে? না সকালবেলা 4টের সময় আমি সকালবেলা 10টার সময় আমি যখন আসবো তখন তুমি আমাকে করবে। তো বললাম ঠিক আছে তুমি 10টার সময় চলে আসো, কারণ আমি তো আবার গাড়ি সার্ভিসিং করাতে নিয়ে যাবো 4 তারিখে। তো কথাটাই আর কি হচ্ছে 3 তারিখে ওর সাথে এটাই হচ্ছে যে কালকে তো আমি গাড়ি সার্ভিসিং করাতে নিয়ে যাবো, তো তুমি একটু কিন্তু তাড়াতাড়ি চলে এসো, আমি তোমাকে আসার সাথে সাথে টাকাটা দিয়ে আমি বেরিয়ে যাবো। তো যথারীতি 4 তারিখে সেটাই হয়। আমি গাড়ি সার্ভিস করাতে যাওয়ার আগেই ও ঢোকে, তখনই আমি সাথে সাথে ওকে 2,000 টাকা দিয়ে আমি আমার গাড়ি কাজ করাতে চলে যাই। ভালো, তারপর গাড়ি কাজ বাজ করি, সার্ভিস করি, সেদিনকে বাড়িতে চলে আসি। 5 তারিখে আমার বাইরে যাওয়ার কথা, আউট অফ ক্যালকাটা। আমি 5 তারিখে যথারীতি ভোরবেলায়
বেরিয়ে যাই বাড়ির থেকে আউট অফ ক্যালকাটায় প্রায় ভোর 5টা এরকম সময়, 4:30 5টা নাগাদ আমার বাড়ির থেকে আমি রওনা করি এবং আমি 10 তারিখ বাড়ি ফিরে আসি। এই হচ্ছে টোটাল পরিস্থিতিটা। এর মধ্যে এই 5 তারিখে যখন আমি বেরিয়ে চলে যাই, তার আগেই কিন্তু আমার মাকে, মানে 5 তারিখে বেরিয়ে যাওয়ার আগের নয়, মানে তার বেশ কয়েকদিন আগের থেকেই মায়ের অপারেশন যখন মোটামুটি ঠিকঠাক, মা যখন মোটামুটি স্টেবল হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তো যেটা শত হলেও একজন তিনি মা সধবা মানুষ, তো স্বাভাবিকভাবেই সে স্বামী বেঁচে আছেন, অবভিয়াসলি পুরনো যুগের মানুষ, তিনি তো শাখা পলা এগুলো পরবেন বা হাতে চুড়ি, হাতের সোনার নেওয়া যেগুলো হয় আর কি, এগুলো তো পরবেই স্বাভাবিকভাবে। এগুলো তো এখন না আমরা বলি পড়ি না বা করি বা কিছু করি, সেটা ঠিক আছে, বাট যতই হোক আগেকার মানুষ তো সেটা তো কোনোভাবেই পরবেন না, এভাবে থাকবেন না। আমার মা যথারীতি বলতে শুরু করলো, আমার হাত তো এখন আগের থেকে অনেকটা ভালো, আমাকে এগুলো পরিয়ে দে। তো মা যথারীতি সোনার শাখা, নোয়া বাঁধানো, তারপরে চুড়ি হাতে সেগুলো পরা, গলার একটা হার, প্রায় মানে চেন, হার্ড মিলস হচ্ছে একটা গলার চেন, এই চেনটা যেরকম আছে বলতে পারো এই চেনটার মতো এরকম একটা চেন, এগুলো মা পড়েছে, শুধু কানের রিংটা বাদ দিয়ে। কানের রিংটা যে ব্যাগের মধ্যে আর কি মায়ের এইসব জিনিসগুলো রাখা ছিল, সেই ব্যাগটা খাটের ওপরে রিংটা সমেত, এবং তার মধ্যে কিছু টাকা পয়সা ছিল। তো মাকে আমি 4 তারিখে বলি যে তোমার কাছে এই ব্যাগটার মধ্যে তো রিংটাও আছে, প্লাস হচ্ছে টাকা পয়সা এরকম তুমি সামনে রাখো, আমি তো বাড়ি থাকবো না কাল থেকে, তো একটু সাবধানে থেকো কিন্তু। আর নতুন লোক বাড়িতে এসছে, নতুন লোক রাখা হয়েছে, তাকেও বেশি দিন চিনি না, জাস্ট 2-3 দিন কাজ করেছে, তো তুমি সাবধানে থেকো। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার মা ঠিক আছে বললেও আমি জানি যে আমার মা সেভাবে সামনে রাখতে পারবে না, তাও সত্যি কথা বলতে যেটুকু বলে যাওয়া। আর আমার মনে হয়েছিল যে কোথাও একটু যে না ঠিক আছে চলো, একটা মেয়ে কাজের জন্য এসছে, সে কি আর সেরকম কিছু করবে বা কিছু। আমি যথারীতি 5 তারিখে কাজের থেকে বাইরে যাই। আমি নর্মালি 5 তারিখে বাইরে যাওয়ার পর যথারীতি প্রত্যেক দিন যেরকম ফোন করা, মাকে ফোন করেছি, ওই মেয়েটিকেও ফোন করি, কনস্ট্যান্টলি খবর নিই কি বিষয় কি বৃত্তান্ত কেমন আছে। ও বলে হ্যাঁ ভালো আছে, এটা আছে সেটা আছে, কিন্তু সেই অবস্থাতে ও দাঁড়িয়ে থেকে আমি এগুলো পরে জানতে পারি বাড়ি আসার পর। আমি যখন 10 তারিখে বাড়ি চলে আসি, সেদিন থেকে মেয়েটি কাজে আসছে না। আমি যখন ফোন করলাম, প্রথম 2 দিন আমাকে বললো আমার জ্বর, আমি আসছি না, আমি আজ নয় কাল আসবো, কাল নয় পরশু আসবো করি। এই গত সোমবার থেকে ওর আসার কথা, সেখানেও ও আসলো না। তো ও যেহেতু মায়ের বডি স্পঞ্জ করানো এগুলো করাতো, আর রোজ করাতে হতো না এগুলো, মানে 2-3 দিন পর পর মায়ের বডি স্পঞ্জ করানো এগুলো করাতে হতো, কারণ মা যেহেতু এসি রুমেই থাকতো বা কিছু, আর যেহেতু বারবার করে ড্রেসটা খোলানো করতে মার হাতে একটা প্রবলেম হতো, সেই জন্য ওই 2-3 দিন পর পরই বডি স্পঞ্জ গুলো করানো হতো আর ড্রেসটাকে চেঞ্জ করিয়ে দেওয়া হতো নর্মালি। তো সেই কারণে স্বাভাবিক আমি আসার পরও আমিও মানে ওই 2-3 দিন এতটাই ক্লান্ত ছিলাম, অতটা ড্রাইভ করে এসছি বা কিছু করেছি, সারা রাত্রি সারাটা দিনের একটা ঢকল ছিল, তো সেই কারণের জন্য আমিও ওই 2-3 দিন কিছু করিনি। তো গত সোমবার দিন যথারীতি ও আসেনি বলে আমি মাকে বললাম যে ঠিক আছে চলো তাহলে গাটা একটু স্পঞ্জ করে নাও বা কিছু। এরপরে যখন মায়ের গায়ে স্পঞ্জ করানো হয়েছে বা সবকিছু হয়েছে, তারপরে তার ড্রেস চেঞ্জ করানো হয়েছে, তো তখনও অতটা খেয়াল করিনি। তার কিছুক্ষণ পরে যখন খেতে বসা হয়েছে তখন অ্যাকচুয়ালি নর্মালি চোখে গেছে। মা তখন একটা গোল গলার, মানে এমনি হাউস কোটটা ছেড়ে একটা গোল গলার নাইটি পরেছে, বা গলাটা যেহেতু এরকম চওড়া, তখন স্বাভাবিক গলাটা চওড়া মানে হাউস কোটটার মাকে যেহেতু উল্টো করে পরানো হয়, গলাটা এরকম ঢেকে থাকে, তাহলে দেখা যায় না। যেহেতু নাইটিটা পরা, গলাটা এরকম চওড়া, স্বাভাবিকভাবে গলাতে দেখা যাচ্ছে তখন চেনটা নেই। আমি মাকে নর্মাল তখন বলছি মা তোমার গলার চেনটা কোথায়? মা বলছে চেন তোমার গলাতেই ছিল। বললাম চেন গলাতে ছিল, তাহলে গলাতে নেই কেন, কি হয়েছে, তুমি খুলে রেখেছো? বলছে না আমি খুলিনি। তারপরে থেকে পুরো ঘর তছনছ করে খোঁজা হয়েছে, মায়ের আলমারি থেকে শুরু করে সমস্ত জিনিস ঘেটে খোঁজা হয়েছে, এবং গতকাল রাত্রি পর্যন্ত সমস্ত কিছু খোঁজা হয়েছে, বিছনাপত্র সমস্ত কিছু, ইভেন আজকে সকাল পর্যন্ত খুঁজেছি। এবং যখন থেকে ওই জিনিসটা হয়েছে তখন থেকে খোঁজার পর আমি বারবার করে মেয়েটিকে ফোন করছিলাম এইটা জিজ্ঞাসা করার জন্য যে তুমি নিয়েছো কিনা বা কোনোভাবে দেখেছো কিনা, বা যদি কিছু হয়ে থাকে তাহলে একটু ব্যাপারটাকে মিটিয়ে নাও, এটা দিয়ে দাও, এরকম করো না। মেয়েটি ফোন ধরেনি প্রথমত। তো তারপরে যথারীতি আজকে দাঁড়িয়ে থেকে, আজকে শুক্রবার, মানে আজকে দাঁড়িয়ে থেকে আমি যেটা হয় সেটা হচ্ছে আমি থানায় যেতে বাধ্য হই। আজকে 19 তারিখ, আজকে আমি থানায় যাই এবং গিয়ে যথারীতি এটা নিয়ে থানায় গিয়ে একটা কমপ্লেন করি যে এই ব্যাপার, এবং মেয়েটির ফোন নাম্বার, সেন্টারের ফোন নাম্বার সবকিছুই আমি ওখানকার অফিসার যিনি ছিলেন তাকে সবটাই দিয়ে আসি,
এবং তারপরে ওখান থেকে অফিসার আমাকে ফোন করে টোটাল ডিটেলস গুলো আবার নিয়েছেন, ফোন করেছেন, দুপুরে আমার বাড়িতেও এসেছিলেন। ইন দ্য মেনটাইম যখন থানার থেকে মেয়েটিকে ফোন করা হয়, মেয়েটি তখন আমাকে মানে আমার বাড়িতে চলে আসে। এসে প্রথমে তো বিশাল চোটপাট না, এবং সাথে করে ও হাজবেন্ডের পরিচয় দিয়ে একজনকে নিয়ে এসছে। জানি না সেটা কে হয়, ওর হাজবেন্ড হোক বা যেই হোক, তাকেও নিচ্ছে। সেও আমাকে প্রচুর চোটপাট নিচ্ছে। হ্যাঁ, আমার বউ এরকম করবে না, আমার ওয়াইফ এরকম নয়, কেন করতে যাবে, এই করতে বললাম। করতে যাবে না যাবে থেকে বড় কথা হচ্ছে আমি তাকে হ্যান্ড ওভার দিয়ে গেছি আমার বাবা মাকে। সে উইদাউট আমাকে কোনো কিছু না জানিয়ে, কিছু না করে সে কাজ স্টপ করে দিয়েছে। আমি বাড়িতে এসছি না, আমাকে সে বলেছে আমি আর কাজে আসবো না বা কিছু, রোজ বলে যাচ্ছে আজ আসবো কাল আসবো। এবং যখন থেকে আমি আমার মায়ের টেক কেয়ার করতে গিয়ে আমি যখন দেখি এই জিনিসগুলো আমার মায়ের সাথে নেই, যখন স্বাভাবিকভাবে আমি যখন তাকে প্রশ্ন করব বলে ফোন করি, আপনার ওয়াইফ কিন্তু ফোন ধরছিলেন না। তো তখন বলছে ও কাজে থাকছিল, তাই হয়তো ব্যস্ত ছিল, ফোন দিতে। একটা কথা আমাকে তোমরা বলো, একটা মানুষকে আমি ফোন করেছি প্রত্যেক দিন এই কদিন ধরে, প্রত্যেক দিন ডেলি 4 বার 5 বার 6 বার 7 বার করে। কখনো তার মেয়ে ফোন ধরেছে মা বাথরুমে, সারাদিনই কি বাথরুমে ছিল, বেরিয়ে কি একবারও ফোন করা যেত না? লাস্টে আমি আজকে যখন থানায় গেলাম, সে আজকে শ্বশুর করে আমার বাড়ি চলে আসলো। এখন যথারীতি থানায় জিজ্ঞাসাবাদটা চলছে। তো আমাকে একটু আগেও আর কি থানার থেকে ফোন করে অফিসার জানিয়েছেন যে এরকম জিজ্ঞাসাবাদ চলছে, আমরা চেষ্টা করছি তার থেকে এই করা। আর একটা বিষয় যেটা আমি বলছিলাম, আর একটা যে মানে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, আমি যে মুহূর্তে বাড়িতে ছিলাম না, মানে 5 তারিখ থেকে, সেই সময়ের পর থেকে 10 তারিখ পর্যন্ত, মানে গত মানে এই যে সোমবার গেছে তার আগের সোমবারের কথা বলছি, সেই তারিখ পর্যন্ত, মানে 9 তারিখের রাত পর্যন্ত, সেই অবস্থায় 2 দিন নাকি ওই মেয়েটি একটি ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং দুপুর বেলা করে, এবং যাকে বলে ওর হাজবেন্ড হচ্ছে। কিন্তু হাজবেন্ড হচ্ছে না কি হচ্ছে সেটা তো দেখো, সত্যি কথা বলতে আমিও বলতে পারবো না, আর আমার বাড়িতে বাবা মাও বলতে পারবেন না, ঠিক আছে। ও এসছে, ও এসে পরিচয় দেয় আমার হাজবেন্ড বলে, যথারীতি ও মায়ের ঘরে ছেলেটিকে নিয়ে গিয়ে বসে কথা বলে, মা খাটে যথারীতি শোয়া, কথাবার্তা বলে, গল্প করে। তারপরে মা ঘুমিয়ে গেলে পরে তখন নাকি ওরা, মানে ওর হাজবেন্ড এবং বলে যে ছেলেটিকে নিয়ে এসেছিল সেই ছেলেটি এবং মেয়েটি আমার বাড়িতে সারাটা দুপুর নাকি ছিল। এই ঘটনাটা যখন আমি মেয়েটিকে প্রশ্ন করি আজকে যে তুমি কাউকে একজনকে হাজবেন্ড বলে আমার বাড়িতে নিয়ে এসেছিলে, আমি বাড়িতে ছিলাম না, আমার বাবা মা স্ট্রোকের পেশেন্ট, মেন্টাল প্রবলেম আছে, অ্যালজাইমার আছে, ওনারা কিছুই মনে রাখতে পারেন না, এখন এটা তখন সেভাবে মনে রাখতে পারেন না। আমার মায়ের ক্ষেত্রে যেটা হয়, বাবা বলতে কথা প্রবলেম হয়, বাট তিনি মনে রাখতে পারেন সবটাই, কিন্তু বলতে পারেন না। তো আইলাম সেই ধরনের একটা কন্ডিশন বাড়িতে মানুষ রয়েছে যারা সেভাবেই স্টেবল নয়, সেখানে আমি তোমাকে রেখে গেছি টেক কেয়ার করতে। তাহলে তুমি যখন আর একজন পার্সনকে নিয়ে এসছো আমার বাড়িতে, তুমি কি আমাকে একবার ইনফর্ম করবে না? বলছেন আমার সেরকম ভাবে মনে হয়নি ইনফর্ম করতে হবে, এটা তো একটা নর্মাল ব্যাপার, আমার হাজবেন্ড এসছে তো কি হয়েছে। বললাম তোমার হাজবেন্ড এসছে, সে কি আমার মানে প্রেজেন্ট থাকা অবস্থায় এসছে? এবং সে 2 দিন পর পর কিসের জন্য, কি করতে এসছে? সে তো আমার বাড়িতে কোনো কাজ করতে আসেনি, কোনো প্রয়োজন না, এসছে আমার সাথে কথা বলতে। একটা জিনিস তোমরা আমাকে এটা বলো, তার হাজবেন্ড যদি হয় সে কি কথা বলতে আসবে? আর সারাদিন এসে এখানে দুপুরবেলা আমার বাড়িতেই কেন বসে থাকবে? কিসের জন্য, কি কারণে সে আমার বাড়িতে বসে থাকবে? এবং তারপরে তার কি মনে হয়নি একবারও সেই ইনফরমেশনটা আমাকে দেওয়া উচিত ছিল? যাই হোক, সেটাই করেনি। আর আমার মা তো সেগুলো বলতেই পারেনি। আমি বাড়িতে আসার পর যখন বাবা আমাকে টোটাল বিষয়গুলো, মানে বাবা যেভাবে কথা বলেন আধা ভাঙা আধা ইসেতে, সেইভাবে টোটাল বিষয়গুলো যখন বুঝিয়ে আমাকে বলেন, আমি যখন বুঝতে পারি, আমি যখন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করছি বা ফোন করছি, মানে এই কথাগুলো বলার পর একবার যখন বলি, তারপরের বারে যখন আবার ফোন করছি, মানে ও কথা বলতে বলতে প্রথম ফোন রেখে দেয় যে দিদি আমার শরীরটা খারাপ, আমি পরে কথা বলছি বলে রেখে দেয়। তারপর থেকে যখন ওকে ফোন করছি, ও কোন রকম আমার সাথে মানে এই কথাগুলো জিজ্ঞাসা করবো বলে না কোনো কথা বলছে, না কিছু করছে না এটা। এবং আজকে সত্যি কথা বলতে তারপর আমি বাধ্য হয়ে থানায় গিয়ে কেসটা করেছি। আজকে সকালে গিয়ে আমি কেস করে এসেছি থানাতে। তো এখন বাজে প্রায় সন্ধে কটা, 7টা বাজে, আমি এখন ভিডিওটা শুট করছি আর কি। মানে সারাদিনই আজকে সেটা গেছে, এবং এখন অবধি না আমার খাওয়া হয়েছে না কিছু হয়েছে। আমার খাবার যথারীতি এখানে টেবিলের ওপরে, মানে আমি যদি তোমাদেরকে, আমার ঘরের কন্ডিশন প্রচন্ড এলোমেলো হয়ে রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি।
আমার এই দেখো খাবার টেবিলে এইভাবে এখনো অবধি পড়ে রয়েছে। মানে আমি দুপুরবেলা ওখান থেকে থানার থেকে এসছি, তখন কটা হবে, প্রায় 3টে নাগাদ এরকমই হবে, 3টে হবে আমি থানা থেকে এসছি। তারপরে আসার পর স্বাভাবিকভাবে মেন্টাল একটা কি মানে চেনটা যথারীতি হালকা চেন ছিল না, চেনটা মোটামুটি প্রায় 1.5 ভরির মতো একটা চেন ছিল। মানে এখন যা সোনার দাম এই মুহূর্তে, তাহলে একটা কত টাকার হতে পারে। প্লাস মায়ের কানের যে রিংটা ছিল, মানে সেটার সাথে একটা বলতে পারো সেই রিংটার খুব বেশি হয়তো দাম নয়, রিংটা ম্যাক্সিমাম হয়তো 25,000 মতো হবে। কিন্তু রিংটার সাথে একটা বিশাল ইমোশন জড়িয়ে আছে। ইমোশনটা হচ্ছে ওই রিংটা আমার দিদিমা, তিনি আজকে নেই পৃথিবীতে, তিনি মারা গেছেন। তো সেই দিদিমা মায়ের বিয়ের সময় মাকে ওই রিংটা দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে ওটা মায়ের বিয়ের গয়না, তো বুঝতেই পারছো সেই রকম একটা ইমোশন জড়িয়ে আছে ওটার সাথে। মানে আমার দিদিমার দেওয়া আমাকে যেমন একটা রিং, ওই সেম রিংয়ে একটা ছোট সাইজের রিং আমার আছে, আর বড় সাইজের যে রিংটা ছিল এরকম সাইজের বড়, সেই রিংটা আমার মায়ের। মা আমার ওই রিংটাই সবসময়, মায়ের এত কানের দুল রয়েছে, এত কানের পাশা, কান পাশা, টপ, অনেক কিছুই রয়েছে, বাট মা কোনো সময় সেটা পরতো না। মা সবসময় রিংটা পরে থাকতো। ইভেন মাকে আমি এটাও বলতাম যে রিংটাতে তোমার কানের যেটা হয়, আমাদের কানের রিং যদি ঝোলানো পড়ি তাতে কানের এই লতিটা আস্তে আস্তে কেটে যায়, মারও সেটা হচ্ছে কেটে বড় হয়ে যাচ্ছিল। তাও মা বলতো না এটা আমার মায়ের দাও, আমি সবসময় পরে থাকবো, মনে হয়েছিল আমার মায়ের একটা রয়েছে। তো সেই হিসেবে মা ওটা পরে থাকতো। সেই রিংটা পর্যন্ত নেই, এটার সাথে একটা বিশাল ইমোশন জড়িয়ে রয়েছে। তো আমি সত্যি বলতে যে কারণের জন্য আমি সেভাবে কোনো ভিডিও এই কদিন ধরে যে শুট করতেও পারছিলাম না। মানে লাস্ট আমি গত রোববার দিনকে, মানে আমার পুজো করব বলে বাসন যেগুলো আমি দিয়েছিলাম পালিশ করতে, সেই ভিডিওটাই এডিট করে আমি গত পরশু দিনকে না গতকাল আমি ছেড়েছি। বাট তার মাঝখানে আর কোনো সেরকম ভাবে না ভিডিও এডিট করতে পারছি, না ভিডিও শুট করতে পারছি, কারণ এই নিয়ে গত মঙ্গলবার থেকেই চলছে না কোনো কন্টেন্ট। মানে সেই মেন্টাল একটা মানে মনের মধ্যে কেমন হচ্ছে। এবং সব থেকে আমার যেটা মনে হচ্ছে বিষয় যেটা, যে আমি জিনিস তো গেছে সেটা তো একটা বিষয়, তার থেকে আমার যেটা মনে হচ্ছে আজকে আমি যে মুহূর্তে বাড়িতে ছিলাম না, বাড়িতে একটা কাজের জন্য একজন মানুষকে ভরসা করে রেখে গেছি, সেই অবস্থায় আমি বাড়িতে নেই, সে একটা বাইরের 3rd পার্সন পুরুষ মানুষকে নিয়ে বাড়িতে এনেছেন। সে কে হয় আদৌ জানি না, হাজবেন্ড নাকি, তার তো কোনো ডকুমেন্টস আমার কাছে নেই, আমি তাকে চিনি না, আমার বাবা মাও ঠিক করে বলতে পারবে না সেই ছেলেটি ওর হাজবেন্ডকে, মানে এখন ওর হাজবেন্ড হিসেবে যে সামনে আসবে তাকে দেখলে ঠিক মতো আমার মা তো চিনতেই পারবে না। বাবা হয়তো মানে 50-50 সিচুয়েশনে রয়েছে, চিনতে পারবে কি পারবে না এরকম একটা সিচুয়েশন, 50-60 মতো বা কিছু। যদি কোনো রকম কোনো অন্য দুর্ঘটনা ঘটে যেত তাহলে আমি কি করতাম? মানে আমি এটাই বলবো, যারা তোমাদের বাড়িতে এরকম সিচুয়েশনে কাজের জন্য লোক রাখো, প্রত্যেকে বি অ্যাওয়ার, মানে খুব সাবধানে লোক রেখো। কারণ আজকে আমার ওপর থেকে হয়তো আমি বলবো এটা খুব অল্পের ওপর থেকে গেছে, হয়তো টাকার অ্যামাউন্টটা অনেকটা বেশি, একটা 15 গ্রামের চেন প্লাস একটা কানের দুল প্লাস কিছু ক্যাশ টাকা পয়সা যেগুলো আছে, যেটা গেছে সেটা আমি মনে করছি যে একটা ঠিক আছে, 1.5 লাখ 2 লাখ টাকার উপর থেকে গেছে, সেটা ঠিক আছে। কিন্তু যদি মানুষের কারোর প্রাণ চলে যেত তাহলে আমি কি করতাম? যদি সেই সময় কিছু ঘটিয়ে, কারণ বাড়িতে তো মায়ের রুমে মায়ের আরো অনেক সোনার জিনিসপত্র ছিল যেগুলো আলমারির ভেতরে লক করে রাখা ছিল, যদি তাদেরকে সেরকম ভাবে কিছু করে পুরো আলমারির থেকে মানে কোনো জিনিস নিয়ে চলে যেত তাহলে আমি কি করতাম? মানে আমি সিরিয়াসলি বলছি, এই ঘটনাটার পর থেকে না আমার রীতিমতো ভেতরে এখন একটা আতঙ্ক হয়ে গেছে যে আমি বাড়ির থেকে কাজে বেরোবো, আমি নতুন আবার কাউকে মানে আবার এই 2 দিন ধরে, মানে গতকাল আজ 2 দিন ধরে অন্য আরেকজনকে কাজে রেখেছি। বাট আমার এখন সবসময় ভয় হচ্ছে এটাই যে আমি বাড়ি থেকে কাজে বেরোবো, আবার কিছু ঘটবে না তো? আমি বাড়ি থেকে বেরোবো, আমি বাড়িতে এসে সুস্থ হয়ে পাবো তো? মানে এই ভয়টা, জিনিস তো গেছে, এরপরে আমার সাথে এমন কিছু ঘটবে না তো যে আমি বাড়ি থেকে বেরিয়েছি এদের কিছু হয়ে গেছে? আমি সিরিয়াসলি বলছি, আমি বুঝে উঠতে পারছি না। আর আমি মানে এটাও আশা করব যে হয়তো পুলিশরা আমাকে ফুল সাপোর্ট করবে এবং আমার জিনিসগুলো আমাকে পাইয়ে দিতেও সাহায্য করবে। কারণ সেই মুহূর্তে থেকে আমার বাড়িতে না অন্য কোনো লোক এসছে, না অন্য কোনো লোক ছিল আমার বাড়িতে সেই দিন থেকে, না কোনো অন্য লোক এসছে। আর যে জিনিসটা মানে সামনের থেকে একটা মানুষ
গলায়, এবং আমার মা গলায় পড়া ছিলেন, এবং উনার সত্যি কথা বলতে যেহেতু ড্রেস চেঞ্জ করানো থেকে সবটাই করাতে হতো, এবং উনি সেভাবে কিছু মানে নিজের হাত দিয়ে ঠিক মতো করে খেতে পারে না। উনি মানে ওষুধটা খাওয়ার 8 ঘন্টা পরে ভুলে যান ওষুধটা খেয়েছেন কিনা। তো সেই মানুষটার সাথে তার গলার থেকে চেনটা খুলে নেওয়া, তার ব্যাগের মধ্যে টাকা পয়সা রেখে যাওয়া হয়েছিল, যদি কিছু কিনতে হয় বাজারঘাট আসলে বা কিছু করলে, আমি যে কয়েকদিন থাকবো না, আমি বাজারঘাট সবই করে দিয়ে গেছি, তারপরেও যদি কোনো কিছুর প্রয়োজন হয় আচমকা টাকা পয়সা রেখে দিয়ে গেছিলাম, সেখান থেকেও মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। যাই হোক, আমি এই ভিডিওটা তোমাদের সাথে এই কারণেই শেয়ার করলাম, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে। তোমরা যারা বাড়িতে লোক রাখো, সত্যি মানে একটু বুঝে, একটু সাবধানে আর একটু দেখে নিও। মানে মানুষকে বিশ্বাস করাটা সত্যি মনে হয় মানে আজকের দিনে এসে সত্যি খুব কষ্টকর। মানে মানুষ এরকম হতে পারে, আমার মানে বুঝে উঠতে পারছি না, সিরিয়াসলি আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, এই হচ্ছে ঘটনা, এবং আমি এই ঘটনাটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কতটা এর মানে বিচার আমি পাচ্ছি না পাচ্ছি, আমি সবটাই তোমাদেরকে এক এক করে বলতে থাকবো। তো আজকে যা হয়েছে, যেটা করেছি, আমি থানায় গেছিলাম, করেছি, সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তাই এই ভিডিওটা এখন শুট করলাম, করে আমি এখন ভিডিওটা তোমাদেরকে আপলোডও করে দেবো। এবার তারপরেই আই থিঙ্ক তোমরা দেখতেও পারবে। আর তোমাদেরও যদি এই ব্যাপারটা নিয়ে যদি কোনো সাজেশন দেওয়ার থাকে যে আমার কি করা উচিত, কি করা উচিত না এই ক্ষেত্রে, তো আমাকে কিন্তু অবশ্যই তোমরা মানে লিগালের ক্ষেত্রে কি আরো অ্যাকশন নেওয়া, কিছু অন্য কিছু করা উচিত কিনা, তো তোমরা প্লিজ আমাকে দয়া করে সাজেস্ট করো কি করা উচিত না উচিত। এবং যেটার পরে আজকে আমাকে থানার থেকে এটাই বললেন যে আপনি একটা কাজ করুন, ইমিডিয়েটলি ভেতরেও ইনডোরেও ক্যামেরা বসিয়ে দিন, কারণ যেহেতু আপনাকে কাজের পরিপ্রেক্ষিতে বাইরে, কলকাতার বাইরে যেতে হচ্ছে, আপনি থাকছেন না, এরকম ভাবেই আপনাকে ভরসা করে যেতে হবে, কারণ কাজ তো আপনাকে করতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে কারোর ওপর না কারোর ওপর ছেড়ে রেখেই ভরসা করেই যেতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আপনি ইনডোর ক্যামেরা রাখুন, তাহলে কেসটা কি হবে যে ক্যামেরাটা থাকলে অ্যাটলিস্ট সেই প্রুফটা থাকবে, এবং আপনি নজরদারিতে কিছুটা হলেও তো নজরদারির মধ্যে রাখতে পারবেন। তো যাই হোক, এরপরে আমি ওটাই করব আর কি, ঘরের ভেতরে ইনডোরেও আমাকে ক্যামেরা বসাতে হবে, ক্যামেরা বসাবো, এইভাবেই আর কি চলবে। তো এই হচ্ছে আমার পরিস্থিতি, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের কোনো সাজেশন থাকলে প্লিজ আমাকে সাজেশন করো। আর আমি বারবার বলবো, তোমরাও সাবধান, যারা বাড়িতে লোক রাখছো, কাজ করাচ্ছ, প্লিজ একটু সাবধানে তোমরা এই করো, দেখে নিও একবার, সে সব মানুষই সমান হয় না, বাট তাও একবার দেখে নিও ভরসা করা যায় কিনা, এটাই হচ্ছে বিষয়।